বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। জিনাত মৌসুমী যুক্ত আছেন, এহসানুল হক সাতক্ষীরা থেকে যুক্ত আছেন। পাঞ্জাবিটা আপনার গায়ে সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। রাজীব বিশ্বাস রাজও যুক্ত আছেন আমাদের সাথে। দিবারুমানা জেবিন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পেশাল গ্রুপের শিক্ষার্থী, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবার নিকট অনুরোধ থাকবে আজকে ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। ক্লাসটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন যেন বাংলাদেশের সকল আইনের শিক্ষার্থী ভিডিওটি দেখার সুযোগ পায়। আজ আমরা ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন, আপিল। আপিল সংক্রান্ত বিধান নিয়ে আমরা আলোচনা করব। আপিল কাকে বলে, কোন কোন ক্ষেত্রে আপিল চলে, কোন কোন ক্ষেত্রে আপিল চলে না, আপিল আদালতের ক্ষমতা, এখতিয়ার ইত্যাদি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ক্লাসটি যারা উপভোগ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগের সাথে ক্লাসে থাকবেন, আশা করি এখান থেকে এমসিকিউ প্লাস রিটেন একসাথে আপনাদের সমাধান হয়ে যাবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, যারা যুক্ত আছেন সবাই ভিডিওটি একটু শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার আমন্ত্রণ জানাবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। অনেকে দেখতে পাচ্ছি শেয়ার ডান দিয়েছেন। যারা শেয়ার ডান দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নওগাঁ থেকে এমডি নয়ন সব ক্লিয়ার, এমডি আয়ুব আলী ডান, মুক্তি নওগাঁ থেকে যুক্ত আছেন, শরীফ আল মামুন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। যারা যুক্ত আছেন, যারা শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে আপিল। আমাকে কমেন্ট দিবেন, কমেন্ট করবেন। আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। এই যে আপিল সংক্রান্ত যে বিধান ফৌজদারি কার্যবিধির কততম অধ্যায়ে বর্ণিত আছে? ফৌজদারি কার্যবিধির কততম অধ্যায়ে আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে? লুনা ইসলাম যুক্ত আছেন। কেমন আছেন পাবনা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো আছে ইনশাল্লাহ। উজ্জ্বল সরকার নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন। উজ্জ্বল সরকার, লুনা ইসলাম শেয়ার দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার বিষয় ফৌজদারি কার্যবিধি 1898। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপিল। হ্যাঁ, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ওয়াফাতুল কবির হিমেল, এমডি নয়ন, মোহাম্মদ এহসানুল হক 31তম অধ্যায়। তো এই যে ফৌজদারি কার্যবিধির 31তম অধ্যায়ে আমরা আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। আমরা প্রথমেই জানব যে আপিল কি। হ্যাঁ, ধারা 404 ধারা থেকে 431 ধারা পর্যন্ত আমরা আজ এই লাইভের মাধ্যমে আলোচনা করব। আজ অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো। আপিল কি, কে আপিল দায়ের করতে পারে, কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, কোন কোন দণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন, আপিল আদালতের ক্ষমতা ইত্যাদি বিষয় আজ আমরা আলোচনা করব। এমডি আয়ুব আলী 404 এবং 431। যাই হোক, আমরা
404 ধারা থেকে 431 ধারা পর্যন্ত যে আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই জানবো যে আপিল কি, আপিল কাকে বলে আমরা প্রথমেই জানবো। এখন দেখুন, এই যে আপিল, ফৌজদারি আপিলের সুনির্দিষ্ট সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কোথাও কিন্তু এই সংজ্ঞাটা সুনির্দিষ্টভাবে দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে জানবো? এই যে আমরা ধারা 404 থেকে 431 ধারা আলোচনা করলে আমরা আপিলের যে সংজ্ঞাটা ধারণা করতে পারি, সেখানে আমরা বলবো সাইলেন্ট, সরি স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, 2 দিন জ্বর ছিল, প্রায় সর্দি কাশি হালকা আছে, দোয়া করবেন। হ্যাঁ, আপিল, আমরা আপিলের সংজ্ঞা সম্পর্কে বলছিলাম যে আপিলের সুনির্দিষ্ট সংজ্ঞা এই ফৌজদারি কার্যবিধির কোথাও নাই। তবে আমরা ধারা 404 থেকে 431 ধারা আলোচনা করলে আমরা আপিল কি এই বিষয়ে ধারণা লাভ করতে পারি। তাহলে আপিল কাকে বলে? দেখুন, এই যে আমরা একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত জানি যে একটা মামলা নালিশের মাধ্যমে একটা মামলা দায়ের করা হয়, অথবা থানায়, থানায় এফআইআর এর মাধ্যমে, অথবা আদালতে যদি হয় নালিশ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করা হয়। এখন এই মামলাটা আদালত বিচার শেষে একটা কি করেন? রায় প্রদান করেন, রায় প্রকাশ করেন। এখন এই যে রায়টা প্রদান করলো, এই যে রায়, এই রায়ে যিনি সংক্ষুব্ধ, তিনি এই রায় বাতিল, পরিবর্ধন বা সংশোধনের জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে আবেদন দায়ের করেন, তাকেই সাধারণত আমরা বলি আপিল। তাহলে আরো যদি সহজভাবে বলা হয় যে আদালতের কোনো রায়ে বা আদেশে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে ওই রায়ের বিরুদ্ধে ওই রায় বাতিল, সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধনের জন্য মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন, তাকেই বলা হয় আপিল। অর্থাৎ যে আদালত রায় প্রদান করেছে, উচ্চ আদালতে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়, সহজ ভাষায় বলা হয়, ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা রায় প্রদান করলেন। এখন আপনি এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে কোথায়? আপনি দায়রা জাজ আদালতে আপিল দায়ের করবেন। এখন এই যে রায়টা প্রদান করলো, এই রায়টাকে আপনি চ্যালেঞ্জ করলেন, সংক্ষুব্ধ হলেন, এই রায়টা বাতিল চাচ্ছেন, সংশোধন চাচ্ছেন ইত্যাদি। তাহলে উচ্চ আদালতে স্মারক আকারে যে আবেদন করা হয়, তাকেই বলা হয় আপিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, নিম্ন আদালত সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে লিখিত দরখাস্তের মাধ্যমে যে আবেদন করেন, সহজ ভাষায় তাকে বলা হয় আপিল। ওকে, তাহলে আমরা আপিল কি বা আপিলের সংজ্ঞাটা আমরা জানলাম। এখন প্রাসঙ্গিক বিষয়, আমরা আপিলের আরো কিছু প্রাসঙ্গিক বিষয় আমরা জানি। আপনি কয়টি ক্ষেত্রে আপিল দায়ের করতে পারবেন? এখানে লক্ষ্য করবেন যে 1 নম্বরে যদি ধরি যে দণ্ডের বিরুদ্ধে কিন্তু আপিল দায়ের করা যায়, দণ্ডের বিরুদ্ধে। তারপরে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন, এবং খালাস আদেশের বিরুদ্ধেও, খালাস আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। তাহলে এখানে কি জানলাম আমরা? লক্ষ্য করুন, কোন কোন ক্ষেত্রে আপনি আপিল দায়ের করতে পারবেন। এখানে বলা হচ্ছে দণ্ডের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আদালত যদি আপনাকে অপর্যাপ্ত দণ্ড দেয়, এই অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন, খালাস আদেশের বিরুদ্ধেও আপিল দায়ের করা যায়। তো এখন আমরা আরেকটি বিষয় এখানে জানবো। আমরা ধারাভিত্তিক আলোচনা করার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আপিল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আমরা
জেনে নেব। এখন দেখুন আপিল কাকে বলে, কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় ইত্যাদি বিষয় আমরা জানলাম। আরেকটা বিষয় এখান থেকে জানবেন, 418 ধারাতে একটা বিষয় বলা আছে। আপনারা লক্ষ্য করবেন যে 418 ধারা একটা বিষয় বলা হচ্ছে কি কি বিষয়ে আপিল গ্রহণযোগ্য। এই যে আপিলটা আপনি দায়ের করবেন, এই যে আপিলটা গ্রহণযোগ্য হবে কোন কোন বিষয়ে গ্রহণযোগ্য, এটা বলা হয়েছে 418 ধারা। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আপিল নো হোয়াট ম্যাটার্স অ্যাডমিসিবল, অর্থাৎ ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে শুধুমাত্র আপিল দায়ের করা যায়। কি এক নম্বরে বলা হচ্ছে ঘটনার প্রশ্নে। কোন প্রশ্নে আপনি দায়ের করবেন আপিল? ঘটনাগত প্রশ্ন থাকতে হবে। এবং আবার কি বলছে যে আইনের প্রশ্নে, আইনের প্রশ্নে আপনাকে আপিল দায়ের করতে হবে। তাহলে আপিল দায়ের করা যায় আমরা এই তিনটি ক্ষেত্রে দেখলাম। গ্রহণযোগ্য যদি বলি 418 ধারাটি আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে বলা হচ্ছে আপিল গ্রহণযোগ্য দুটি ক্ষেত্রে, এক নম্বর হচ্ছে ঘটনার প্রশ্নে এবং আইনের প্রশ্নে। তার পাশাপাশি আমরা 404 ধারাটা একসাথে দেখে ফেলব। এই যে 404, এই 404 ধারাতে কি বলছে চলুন আমরা দেখে ফেলি। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় যে বিধান যদি না থাকে তাহলে আপিল চলবে না। ফৌজদারি কার্যবিধিতে যদি কোনো বিধান না থাকে, আপিলের বিধান না থাকলে নো আপিল, হ্যাঁ নো আপিল, ঠিক আছে। তাহলে আপিলের বিধানটা অবশ্যই থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে যদি আপিলের কোনো বিধান না থাকে তাহলে আপনি এখানে কি করতে পারবেন না, আপিলটা দায়ের করতে পারবেন না। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, এই অল্প বিষয় থেকে যদি আমরা একটা সামারি করে ফেলি যে আপিল সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির 31তম অধ্যায়ে বর্ণিত আছে। প্রশ্ন হতে পারে, যারা এমসিকিউ পরীক্ষা দেবেন আমি লেখার সাথে সাথে কমেন্ট করবেন, যারা পারেন, হ্যাঁ দ্রুত যাদের স্পিড আছে তারা কমেন্ট করবেন যে এই যে আমরা ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান যে আলোচনা করতেছি, এই ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান 31তম অধ্যায়ে বর্ণিত আছে। ধারা 404 থেকে 431 ধারা পর্যন্ত আলোচনা করা আছে। তাহলে এই দেখুন 431, এই যে 31 শেষে, তাহলে 31তম অধ্যায় টেকনিকে মনে রাখতে পারেন। তাহলে আমরা এখান থেকে আপিলের সংজ্ঞা জেনেছি। আপিল কাকে বলে? আপিল হচ্ছে নিম্ন আদালতের কোনো রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে ওই রায় বাতিল, সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধনের জন্য স্মারক আকারে, মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত বা আবেদন দায়ের করে তাকে বলা হয় আপিল। আপিল করা যাবে দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, খালাস আদেশের বিরুদ্ধে এবং আইনগত প্রশ্নে, ঘটনাগত প্রশ্নে। 404 ধারাটি একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যদি আইনের বিধান না থাকে নো আপিল, তাহলে আপিল চলবে না। ওকে, আমরা এইটুকু জেনে ফেললাম। আপনার এখান থেকেও প্রশ্ন হয়ে যেতে পারে, আমরা প্রাসঙ্গিক বিষয় জানলাম। আচ্ছা, অনেকেই দেখতেছি ইতিমধ্যে অনেকেই কমেন্ট দিয়েছেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোনো রায় বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম দরখাস্ত আকারে আপিল দায়ের করা হয়। দরখাস্ত, মিসকেস, মেমোরেন্ডামের দেওয়ানি আবেদন, ফৌজদারি, খালাস ও পর্যাপ্ত দণ্ডাদেশ, দরখাস্ত আকারে আপিল দায়ের। ওকে, তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারেন। প্রশ্নটি হচ্ছে, আইনগত এবং ঘটনাগত প্রশ্নে আপিল চলে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? আইনগত এবং ঘটনাগত প্রশ্নে আপিল দায়ের করা যাবে। এই যে এই সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন। পাশাপাশি যারা এখনো শেয়ার করেননি তাদের প্রতি আহ্বান থাকবে, ভিডিওটি একটু শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার অনুপ্রাণিত করবেন। সবাই একটা করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, যেন সকল আইনের শিক্ষার্থী লাইভ ক্লাসটি দেখার সুযোগ পায়।
আচ্ছা, হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি। ও অনেকেই, হ্যাঁ, কামরুন নাহার যুক্ত আছেন। সেই দুরন্ত কামরুন নাহারকে আমরা দেখতে পাই, প্রত্যেকটি ক্লাসে আমাদের যুক্ত থাকেন দুরন্ত কামরুন নাহার। মেহানি সাজু, শরীফ আল মামুন, সুজন আলী যুক্ত আছেন। অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আজকে এই গরমের মধ্যেও যুক্ত আছেন। দিবারমানা জেবিন, এমডি আয়ুব আলী, কামরুল হাসান যুক্ত আছেন। এমডি মুক্তি যুক্ত আছেন। উজ্জ্বল সরকার, রাবিয়া বসরি। অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত। সবাই বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন, কারণ আমরা আজকে ক্লাসটি উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। যাই হোক, আমরা চলে যাচ্ছি ধারাভিত্তিক আলোচনায়। আপনারা একটু মনোযোগের সাথে ধারাভিত্তিক যে আলোচনাগুলো আপনারা দেখবেন। আমরা প্রথমেই 405 এবং 406 ধারা, এই দুইটা ধারা দেখব। 405 ধারাটা আমরা প্রথমেই দেখব, কি বলা আছে এখানে। 405, তারপরে আমরা আলোচনা করব ধারা 406। এই দুইটা ধারা একটু আমরা প্রথমেই দেখে নিই। 405 ধারাতে বলছে, ক্রুকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপিল। দেখা যাচ্ছে যে একটা সম্পত্তি আদালত ক্রুক করলো, ক্রুকৃত সম্পত্তি। এখন একটা সম্পত্তি আদালত ক্রুক এর আদেশ প্রদান করলো। এখন এই যে ক্রুকৃত সম্পত্তি, এই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য, কি করার জন্য? পুনরুদ্ধার করার জন্য আপনি আবেদন করলেন। এখন এই আবেদন কি হলো? নামঞ্জুর হলো। এই যে নামঞ্জুর, এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। ওকে, এটা হচ্ছে 405। প্রকৃত কোনো সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন যদি অগ্রাহ্য হয়, আদালত অগ্রাহ্য বলতে নামঞ্জুর করেন, সেই আবেদনটা নামঞ্জুর করেন, তাহলে আপনি তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। হ্যাঁ, এই যে 88 ধারা মতে যে সম্পত্তি ক্রুক হয় এবং 89 ধারা মতে আপনি যে আবেদনটা দায়ের করবেন, এটা যদি না মঞ্জুর হয়, তখন আপনি আপিল দায়ের করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, সুজন আলী যুক্ত আছেন আমাদের সাথে। এখন আমরা 406 ধারাটা দেখব। এই যে শান্তি রক্ষা বা এই যে আমরা ফৌজদারি কার্যবিধির যে শান্তি রক্ষা বা সদাচরণের যে মুসলেকাগুলো আমরা দেখেছিলাম, যে 406 থেকে 418 426 পর্যন্ত আছে। তবে 418 ধারা পর্যন্ত যে আদেশটা আদালত প্রদান করেন, শান্তি রক্ষার বা সদাচরণের মুসলেকার আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। 406 বলা হচ্ছে শান্তি রক্ষার বা সদাচরণের মুসলেকা, সদাচরণ আদেশ। দেখা যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আপনাকে কি করলো? শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা দেওয়ার একটা আদেশ প্রদান করলো। কি দিল? যে আপনাকে মুসলেকা প্রদান করতে হবে। কে প্রদান করলো? শান্তি রক্ষা বা সদাচরণের আদেশ দিতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওকে, এখানে দেখা যাচ্ছে এই যে মুসলেকা, আপনি প্রদান করবেন না, আপনি তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। ওকে, আপিল করতে পারবেন। এমডি হালিম যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হালিম সাহেবকে। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে যাব আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা দেখব। 407 ধারা থেকে 410 ধারা পর্যন্ত। 407 থেকে 410 কে চাবি? আচ্ছা, যাই হোক, আমরা 407 ধারাটা প্রথমে দেখব। 407 ধারা, এখানে দেখুন, এই যে 407 ধারা থেকে 410 ধারা পর্যন্ত এই যে দণ্ডাদেশ প্রদান করলে কোন দণ্ডের বিরুদ্ধে, কোন আদালতের আদেশের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে
আপনি কোন আদালতে আপিল দায়ের করবেন, এই সংক্রান্ত বিধানগুলো আমরা এখন দেখব। দেখা যাচ্ছে, মনে করেন যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো রায় প্রদান করলো, ওই রায়ের বিরুদ্ধে আপনি কোথায় আপিল দায়ের করবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো রায় প্রদান করলো, আপনি কোথায় আপিল দায়ের করবেন, ইত্যাদি বিষয়। এখন আপনাকে মনোযোগের সাথে ক্লাসে একটু থাকতে হবে। হ্যাঁ, দেখুন 407 ধারাটা যদি আমরা প্রথমে দেখি, 407 ধারা, 407 ধারাতে বলা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে এখানে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে যদি কোনো দণ্ড প্রদান করেন আপিল কোথায় হবে, আপিল হবে কোথায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। যাকে সংক্ষেপে বলা হয় সিজেএম। ওকে, সবাই লিখবেন, সবাই। হ্যাঁ, যারা উত্তর পারেন, যারা বলে হতো যে ক্লাস করতেছে, যারা পারেন তারা সবাই কমেন্টে উত্তর লিখে ফেলবেন। হ্যাঁ, কমেন্টে লিখে ফেলবেন। 408 ধারাতে আমরা দেখব। 408 ধারাতে আমরা যদি দেখি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম, মনে রাখবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রো এমএম, আমি সংক্ষেপে লিখলাম এমএম, এবং যুগ্ম দায়রা জাজ, কি বললাম যে যুগ্ম দায়রা জাজ, কয়জনের কথা বলছি খেয়াল করবেন। 408 ধারাতে তিনটি ম্যাজিস্ট্রেটের কথা এখানে বলেছি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সবাই লিখবেন যুগ্ম দায়রা জাজ। এই যে 3 শ্রেণীর বিচারক যখন কোনো দণ্ড প্রদান করবেন, তাহলে এই দণ্ডের বিরুদ্ধে আপিলটা কোথায় হবে। যারা উত্তর পারেন লিখে ফেলেন, দায়রা জাজ। তবে এখানে কিন্তু আছে, এখানে তারা যদি, এই বিচারকগণ যদি কোনো রাষ্ট্রদ্রোহিতামূলক, হ্যাঁ সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা, তার কোনো শাস্তি প্রদান করে, হ্যাঁ কোনো শাস্তি, অথবা 5 বছরের ঊর্ধ্বে শাস্তি প্রদান করে, তখন আপিলটা হয়ে যাবে কোথায়, আপিল হাইকোর্ট ডিভিশন। ভালো করে খেয়াল করবেন, যারা বুঝবেন না কমেন্টের মাধ্যমে উত্তর করবেন। 408-এ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যুগ্ম দায়রা জাজ, তারা যদি কোনো দণ্ড প্রদান করে, সাধারণত সেই দণ্ডের বিরুদ্ধে আপিল হবে দায়রা জাজ আদালতে। তবে তারা যদি এই যে পেনাল কোডের 124-এ যে বিষয়টা, হ্যাঁ যে সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো মামলায় যদি তারা শাস্তি প্রদান করেন, অথবা 5 বছরের ঊর্ধ্বে, সহজেই মনে রাখবেন 5 বছরের ঊর্ধ্বে তারা যদি শাস্তি প্রদান করেন, তখন ওই দণ্ডের বিরুদ্ধে আপনাকে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট ডিভিশনে। 124-এর ক, হ্যাঁ কামরুন নাহার, 124-এর কতে যদি দণ্ড প্রদান করেন, 5 বছরের ঊর্ধ্বে যদি প্রদান করেন, তখন আপনাকে হাইকোর্ট ডিভিশনে যেতে হবে। এখন আরেকটা বিষয় করবেন, আরেকটা বিষয় কি, দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ যদি কোনো দণ্ড দেন, তাহলে তো হাইকোর্টে যেতে হবে, আমরা সবাই বুঝি। এই বিষয়টা বলা হয়েছে 410 ধারাতে।
চলুন আমরা একটু সামারি করে দেখি বিষয়টা। হ্যাঁ, আমরা একটু সামারি করে ফেলি, এটা শখের মধ্যে সামারি করে ফেলি, আরো সহজ হয়ে যাবে। প্রশ্ন এখান থেকে হবেই হবে, হতে পারে এমসিকিউ, হতে পারে লিখিত। তাহলে ধারা 407, তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপিল চিফ জুডিশিয়াল, ধারা 407, 408 প্রথম শ্রেণী মেট্রোপলিটন এবং যুগ্ম দায়রা জাজ আদালত। সবাই লিখবেন আমার সাথে সাথে। আবার 408-এ আরেকটি কথা বলছে, প্রথম মেট্রো যুগ্ম যদি পেনাল কোডের 124-এর ক এবং 5 বছরের ঊর্ধ্বে দণ্ড প্রদান করেন, তখন হাইকোর্ট। আমরা 409 409 ধারাতে যদি দেখি কি বলা হচ্ছে, দায়রা জাজ, 409 হবে না, 410, দায়রা জাজ আদালত অতিরিক্ত দায়রা জাজ আদালত দণ্ড দিলে এই দণ্ডের বিরুদ্ধে আপিল হাইকোর্ট। ওকে, সবাই কমেন্ট করবেন। দেখুন, সবাই কমেন্ট করবেন, একটু সবাই কমেন্ট করবেন। দাও, সবাই কমেন্ট করুন যে 407, 408, 409, 409 না 410। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। দেখো তো লাইভে কি প্রবলেম, সিগন্যাল আছে? এখান থেকে আমরা বিগত সালের যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল কেন? দেখো তো কোনো সিগন্যাল, তোমার ওয়াইফাই নেট অফ করো। হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, যাই হোক প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত সালের কয়েকটি প্রশ্ন এখান থেকে সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? হাইকোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দায়রা, কামরুন নাহার বলেছেন দায়রা। আচ্ছা, যুগ্ম দায়রা জাজ, দায়রা, হ্যাঁ সবাই কমেন্ট করবেন। যুগ্ম দায়রা জাজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে, যুগ্ম দায়রা জাজ যদি 7 বছরের কোনো দণ্ডাদেশ আরোপ করেন, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায়? দেখি কে বলতে পারেন। তাহলে যুগ্ম দায়রা জাজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে আপিল দায়ের করতে হবে কোথায়? এমডি হারুন হাইকোর্ট, এমডি নয়ন হাইকোর্ট, জাহিদুর রহমান মুকুল দায়রা আদালত, ফরহাদ হোসেন তাজ। সবাই কমেন্ট করবেন। হাইকোর্ট, হ্যাঁ রাইট, হাইকোর্ট।
হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে আশা করি এখান থেকে আপনারা ক্লিয়ার। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আপিল না সরি, আরেকটু বিষয় এখান থেকে আমরা দেখে যাচ্ছি, একটু তামাদি মেয়াদটাও দেখে যাচ্ছি। এখন দেখেন, দায়রা জাজ এবং চিফ জুডিশিয়াল দুইটা আদালতে আমরা এখানে আপিল দেখতে পেলাম, তাই না? দায়রা জাজ বা চিফ জুডিশিয়ালে আপনি আপিল করবেন, তার তামাদি মেয়াদ কত? আপিলের তামাদি কত দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে? তামাদি মেয়াদটা আমাদেরকে জানান কমেন্ট করে। দেখি যে আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দায়রা জাজ আদালতে যে আপিলটা দায়ের করবেন কত দিনের মধ্যে দায়ের করতে হবে? এমনি সুজন আলী 30 দিন, পারভিন তনু যুক্ত আছেন 30 দিন, মেহানি সাজু 30 দিন। তাহলে এখানে তামাদি আর্টিকেল কত হবে? অনেকে আর্টিকেল দিয়েছেন 154। সত্যি কি 154 হবে? আপনারা বলবেন। লিমিটেশন অ্যাক্টের 154 আর্টিকেল অনুযায়ী তামাদি হচ্ছে 30 দিন। আমরা একসাথে এই বিষয়গুলো এখানে শিখে যাব। হ্যাঁ, শিখে যাব। ওকে, তাহলে দায়রা জাজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুইটা আদালতে এখানে আমরা আপিল দেখতে পাচ্ছি। তাহলে এখানে দায়রা জাজ এবং চিফ জুডিশিয়ালে আপনি আপিল দায়ের করলে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন 154। এখন হাইকোর্টে আমি আপিল দায়ের করব, তার তামাদি মেয়াদ কত? আপিল তামাদি কত আপনারা বলবেন? তামাদি মেয়াদ কত? হাইকোর্টে আপিলের তামাদি মেয়াদ কত? 60 155 60 155। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমডি হারুন সাহেবের উত্তর। তাহলে এখানে 60 দিন। লিমিটেশন অ্যাক্টের 155 আর্টিকেলে এই বিষয়টা আমরা দেখতে পাই। হাইকোর্টে আপনি আপিল দায়ের করবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। দায়রা জাজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করতে হলে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। ওকে, এখন যদি এরকম প্রশ্ন হয়, ধরুন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করবে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তখন এই যে আপিলটা, এটার তামাদি মেয়াদ কত? কত আর্টিকেলে? এরকম প্রশ্ন হতে পারে। হাইকোর্টে আপিল আমরা দেখলাম 7 দিন। তো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কত দিনের মধ্যে? জানান। তিবারমানা জেবিন, শরীফাল মামুন, ফাতিন হাসান দেব, উম্মেহানি সাজু 7 দিন, সুজন আলী 7 দিন 150 আর্টিকেল। সবাই কিন্তু দুরন্ত আমাদের দুরন্ত ল একাডেমির যারা আইনের শিক্ষার্থী, তারা কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি 150 আর্টিকেলে 7 ডেজ, 7 দিন। তবে আমরা দণ্ডের বিরুদ্ধে যে আপিল, এই বিষয়গুলো এখান থেকে জেনে ফেললাম। আমরা এখন দেখব দণ্ডের বিরুদ্ধে আপিলের সংক্রান্ত যে বিধান আমরা জানলাম। আমরা এখন দেখব, বেশি টাইট হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে কোন কোন দণ্ডের কোন কোন ক্ষেত্রে আপিল করা যাবে না। হ্যাঁ, কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন না, সেই ধারাগুলো আমরা দেখব। চলুন, কোন কোন দণ্ডের বিরুদ্ধে যে দণ্ড আছে, কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না? 243, 265 ও। আচ্ছা, আল্লাহ ভরসা, আপনার চেষ্টা ইনশাল্লাহ। রাজীব বিশ্বাস রাজু, বিশেষ আইনে 30 দিন। আচ্ছা, আমরা দেখব প্রথমেই 412 ধারা। 412 ধারাতে বলছে দোষ স্বীকার করলে আপিল চলে না। এক কথায় মনে রাখবেন, যদি আসামি দোষ স্বীকার করে, আসামি দোষ স্বীকার করলে কি চলে না? আপিল চলে
না। লিখিত পরীক্ষায় প্রশ্ন হতে পারে কোন দণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন, কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না লিখুন। এখন দেখুন 412 ধারা আমরা লক্ষ্য করলাম। এখানে বলা হচ্ছে আসামি দুঃস্বীকার করলে, যদি দুঃস্বীকার করে তাহলে সে ওই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে না। ওকে, তো আমরা পরবর্তীতে দেখব 413 ধারা। 413 ধারা তুচ্ছ মামলায় আপিল চলে না। কি বলা হচ্ছে? তুচ্ছ মামলায় আপিল চলে না। তাহলে আমরা দেখলাম দুঃস্বীকার করলে আপিল চলে না, তুচ্ছ মামলার ক্ষেত্রেও আপিল চলে না। এখানে একটা বিষয় মনে রাখবেন যে দায়রা আদালত যদি 1 মাস পর্যন্ত, দেখা যাচ্ছে দায়রা আদালতে কোন মামলার বিচার হয়? যেগুলো বড় বড়, হ্যাঁ, যেমন মার্ডার, হত্যা মামলা, ডাকাতি, তারপরে হচ্ছে দস্যুতা, বিভিন্ন রকমের বড় বড় যে ক্রাইম বা অপরাধগুলো আছে, সেই অপরাধগুলোর বিচার কিন্তু দায়রা আদালত করেন। এখন দেখা যাচ্ছে দায়রা আদালত কি করলেন? 1 মাসের একটা দণ্ড প্রদান করলেন। তো ওই 1 মাসের দণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না। ওকে, আবার দেখুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর বা অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট 50 টাকা পর্যন্ত জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোনো আপিল দায়ের করতে পারবে না। এখন দেখা যাচ্ছে ধরেন যে কোনো ম্যাজিস্ট্রেট বা যে কোনো আদালত যদি 50 টাকা পর্যন্ত, মানে অনূর্ধ্ব 50 টাকা পর্যন্ত জরিমানা করে, তাহলে আমরা তুচ্ছ মামলার ক্ষেত্রে কি দেখলাম? 1 মাস কারাদণ্ড দেখলাম, 50 টাকা জরিমানা। তাহলে 413 ধারা যদি আমরা দেখি, এই দুটা বিষয় মনে রাখবেন যে 1 মাসের কারাদণ্ড যদি দায়রা আদালত প্রদান করেন আপিল চলবে না। যে কোনো ম্যাজিস্ট্রেট যদি 50 টাকার অর্থদণ্ড প্রদান করেন বা জরিমানা প্রদান করেন, সেক্ষেত্রেও আপনার আপিল চলবে না। ওকে, তাহলে আমরা 413 ধারা দেখলাম। আমরা দেখব এই যে 414 ধারা। এখানে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কয়েকটি দণ্ড আছে। সংক্ষিপ্ত বিচার 414 ধারা, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না। কোন কোন দণ্ডের বিরুদ্ধে আমরা, আচ্ছা তার পূর্বে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান, এই যে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল যাকে বলা হয়, সেটা কত ধারায় বর্ণিত আছে? সামারি ট্রায়াল কত ধারায় বর্ণিত আছে? দেখি কে। আশরাফুল আলম, আমাদের দুরন্ত শিক্ষার্থী আশরাফুল আলম কিন্তু এখানে সঠিক উত্তর দিলেন সর্বপ্রথম। এই যে ফৌজদারি কার্যবিধি 260 ধারা অনুযায়ী যে সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল, হ্যাঁ সামারি ট্রায়াল, যে সামারি ট্রায়ালের কথা বলা হচ্ছে, এখানে যদি ওই সামারি ট্রায়াল বিচারকগণ অনূর্ধ্ব 200 টাকার জরিমানা প্রদান করেন, 200 টাকা পর্যন্ত জরিমানা প্রদান করেন, তাহলে সেখানে আপিল করা যাবে না। এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করে যাচ্ছি, সামারি ট্রায়াল বিচার করতে পারেন, সামারি ট্রায়াল বিচার করার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট কতজন? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম উত্তর দিতে পারেন। এই যে সামারি ট্রায়ালের কথা বললাম, সামারি ট্রায়ালের কয়জন বিচারকের কথা বলা হয়েছে যে তারা সামারি ট্রায়াল করতে পারবেন? বিচারকগণ কে কে? হ্যাঁ 3টি বিচারক, রাইট, 3টি। এমডি নয়ন বলছেন 2টি। আচ্ছা, এমডি নয়ন 2টি বলছেন, রাজীব বিশ্বাস রাজু, নাজদিন নাহার, হ্যাঁ 3টি বিচারের, 3টি কি কি?
MM ফার্স্ট ক্লাস, হ্যাঁ, ক্ষমতা সম্পন্ন আবার ফার্স্ট ক্লাস। ওকে, কি বলছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতা সম্পন্ন প্রথম শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল করতে পারবে। সামারি ট্রায়ালের সর্বোচ্চ সাজা কত? 2 বছর। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি সামারি টেনে দেই, 412 ধারায় আসামি দোষ স্বীকার করলে আপিল করা যাবে না। 413 ধারাতে তুচ্ছ মামলায় আপিল চলে না। 414 ধারাতে বলছে সংক্ষিপ্ত বিচার সামারি ট্রায়ালের ক্ষেত্রে যদি অনূর্ধ্ব 200 টাকা পর্যন্ত জরিমানা করে আপিল চলবে না। আইনে বিধান না থাকলেও 404 ধারাতে বলছে আপিল চলবে না। ওকে, তাহলে আমরা কোন কোন দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না আমরা দেখলাম। আমরা এখন চট করে দেখে ফেলি এখান থেকে কি কি প্রশ্ন বিগত সালে করা হয়েছে। ভালো করে লক্ষ্য করবেন, সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড হলে ওই দণ্ডর বিরুদ্ধে প্রতিকার কি? ক রিভিশন, খ আপিল, গ রেফারেন্স, ঘ কোনটি নয়। আবারও আমি প্রশ্নটি বলি, সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন, আপিল, রেফারেন্স কোনটি নয়। রিভিশন। সবাই বলছেন দণ্ডের বৈধতার ভিত্তিতে 412 ধারায় আপিল চলে। রিভিশন, জি জি হ্যাঁ, 412 ধারাতে যে দণ্ডের যে বৈধতা, আসামি দোষ স্বীকার করলো, এখন এই দণ্ডের যে বৈধতা নিয়ে যদি কোনো প্রশ্ন তখন উত্থাপিত হয় তখন আপিল করা যাবে। হ্যাঁ, গুড, কে বললেন? সুজন আলী। হ্যাঁ, সুজন আলী, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। 412 ধারাতে যে দণ্ডের বৈধতা নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, দেখা যাচ্ছে যে একজন আসামি দোষ স্বীকার করলো, তার সাজা দেওয়ার কথা ছিল 6 মাস, তার সাজাটা বৃদ্ধি করে সাজা প্রদান করা হলো, বেশি দেওয়া হলো, তখন ওটাকে চ্যালেঞ্জ করে আপিল করা যাবে। হ্যাঁ, বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে আপিল করা যাবে। অসংখ্য ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। আমরা এখন যাব কোথায় দেখি, খালাস আদেশের বিরুদ্ধে আপিল। আমরা এক লাফে চলে যাব 417 ধারাতে। খালাস আদেশের বিরুদ্ধে আপিল। খালাস আদেশের বিরুদ্ধে আপিল আমরা কোথায়? এটা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 417 ধারাতে। এখান থেকে আপনারা যে বিষয়গুলো মনে রাখবেন, আচ্ছা 417, এখন দেখুন এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল কে করতে পারে? এখানে 2 জন ব্যক্তির কথা বলা হয়েছে। কয়জন ব্যক্তির কথা বললাম? 2 জন। একটা হচ্ছে পিপি বা পাবলিক প্রসিকিউটর, আরেকটা হচ্ছে অভিযোগকারী বা নালিশকারী। এখান থেকে যে বিষয়টা মনে রাখবেন, খালাস আদেশের বিরুদ্ধে আপিল কি? অনেকে আবার বলতে পারেন ভাই খালাস, দেখা যাচ্ছে যে ক নামক একজন ব্যক্তি একটা খ নামক একজন ব্যক্তির নামে মারামারির মামলা করলো, ধরেন মারামারি একটা মামলা দায়ের করলো। এখন বিচারক কি করলো? এই মারামারির মামলা আসামিদেরকে এই খকে খালাস প্রদান করে দিল। এখন এই যে খালাস প্রদান করলো, এই খালাসের বিরুদ্ধে ক নামক ব্যক্তি যে আপিলটা দায়ের করবে, এটাকে বলা হয় খালাস আদেশের বিরুদ্ধে আপিল। ওকে, এখন দেখুন এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার ক্ষমতা কার কার? এখানে ফৌজদারি কার্যবিধিতে মনে রাখবেন দ্বিতীয় আপিলের সুযোগ আছে বা বিধান আছে। কি আছে?
দ্বিতীয় আপিল করা যায়। এই যে আমরা এখন দেখব কোন ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায়। আরেকটা বিষয় মনে রাখবেন, দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, আপিল নাই, তবে দ্বিতীয় রিভিশন আছে দেওয়ানিতে, হ্যাঁ, সিপিসিতে। আবার ফৌজদারিতে দ্বিতীয় আপিলের বিধান আছে, দ্বিতীয় রিভিশন নাই। উল্টা, মানে বিপরীত, তাই না? বিপরীত। মনে রাখবেন, আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান আছে, কিন্তু দ্বিতীয় রিভিশন নাই, দ্বিতীয় রিভিশন নাই। তবে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, দ্বিতীয় রিভিশন আছে, হ্যাঁ, ওকে। তাহলে দেখুন, আমরা এখানে দেখব, এখানে আপিল করতে পারে কে। দেখা যাচ্ছে সরকার পাবলিক প্রসিকিউটর বা পিপিকে আপিল করার অনুমতি প্রদান করবে। যদি কোনো মামলায় আসামি তার মামলা থেকে বেকসুর খালাস প্রাপ্ত হয়, তখন সরকার পক্ষ পাবলিক প্রসিকিউটরকে ওই মামলাটি আপিল করার জন্য কি করবেন? নির্দেশ প্রদান করবেন। পিপি যদি আপিল দায়ের করে, আমরা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী তার তামাদি মেয়াদ, এই তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। আপনাদের নিকট প্রশ্ন, এই যে পিপি খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে 6 মাসের মধ্যে, এটা দেওয়ানি কার্যবিধির তামাদি আইনের কত আর্টিকেলে বলা আছে? কামরুন নাহার বলেছেন 157 6 মাস, এমডি হারুন 157 6 মাস, সুমন সরকার পিপি 180, মানে হ্যাঁ 157 আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 157 লিমিটেশন অ্যাক্টের। এখন প্রশ্ন হচ্ছে, নালিশকারীকে কতদিন সময় দেওয়া যাবে? এখন ওই খালাস আদেশের বিরুদ্ধে দেখা যাচ্ছে নালিশকারী আপিল দায়ের করতে চাচ্ছেন। সো এখন আপনাকে আপিলটা দায়ের করতে হবে কত দিনের মধ্যে? এটা হচ্ছে 60 দিন বা 2 মাস। হ্যাঁ, 417(3), ওকে, 417, এখানে লিমিটেশনে যাওয়া লাগবে না, এটা 417(3) উপধারা অনুযায়ী নালিশকারী কি করতে পারবেন, বা ফরিয়াদি বা নালিশকারী বা ফরিয়াদি 417(3) ধারায় বলা হচ্ছে কয় দিনের মধ্যে? 60 দিন। কয় দিন? 60 দিন। এটা লিমিটেশন নাই, এর তামাদি মেয়াদ হচ্ছে 417(3) উপধারা অনুযায়ী 60 দিন, ওকে। এখন দেখুন দ্বিতীয় আপিলটা কিভাবে হবে। এখন দেখা যাচ্ছে, ধরেন প্রথম শ্রেণীর সিনিয়র জুডিশিয়াল একজন ম্যাজিস্ট্রেট কি করলেন, একটা মামলা খালাস প্রদান করলেন। এখন আপনি আপিল করলেন কোথায়? দায়রা আদালত। এখন লক্ষ্য করুন, এই দায়রা আদালত এই রায়টা, খালাসটা বহাল রাখলো, তিনিও কি করলেন? এটা খালাস প্রদান করলেন। এখন পাবলিক প্রসিকিউটর এই দ্বিতীয় আপিলের একমাত্র প্রয়োগ করতে পারেন, ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন পিপি। কে পারেন? পিপি বা পাবলিক প্রসিকিউটর। এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে খালাস দিলেন, আপিল করলো দায়রা আদালতে, দায়রা আদালত এই খালাস আদেশটাই বহাল রাখলেন, তখন পিপি এইটাকে আবার দ্বিতীয় আপিল করতে পারেন হাইকোর্ট ডিভিশনে, দ্বিতীয় আপিল। হ্যাঁ, এটাই হচ্ছে ফৌজদারিতে দ্বিতীয় আপিলের বিধান আছে। এই ক্ষমতাটা একমাত্র এখানে প্রয়োগ করতে পারেন পিপি, ওকে। কে পারেন? পিপি। এটা আপনার অভিযোগকারী বা নালিশকারী যদি হয়, সেক্ষেত্রে এই ক্ষমতাটা তিনি
প্রয়োগ করতে পারেন না। ওকে, আমরা এখন দেখব 417 ক ধারা 417 ক। এখানে যে বিষয়টা, হ্যাঁ, হাইকোর্টে দ্বিতীয় আপিল করতে পারেন পিপি গোট। আচ্ছা, আমরা খালাস আদেশের যে ধারাটুকু, এই ধারাটি থেকে কিন্তু আমরা লক্ষ্য করি অনেক প্রশ্ন বিগত সালে করা হয়েছে, অনেকগুলো, প্রায় অনেক বিজিএস বার মিলিয়ে অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, আমরা প্রথমে 417 এই যে খালাস আদেশের বিরুদ্ধে যে আপিল, এই সংক্রান্ত বিধানের অনেকগুলো প্রশ্ন, আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করি। একটা প্রশ্ন হচ্ছে, নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল করতে হবে? প্রশ্নটি হচ্ছে, খেয়াল করবেন, নালিশি মামলায় আসামি যদি খালাস পায়, উক্ত খালাস আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? 30 দিন, 60 দিন, 90 দিন, নাকি 180 দিন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হারুন রাফাতুল কবির হিমেল, রিফাতুল কবির হিমেল। আচ্ছা, সবাই দিবেন। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কার নিকট? হাইকোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জাজ, জেলা ম্যাজিস্ট্রেট। এই যে এইরকম প্রশ্ন, এইরকম প্রশ্নের ধরন আপনারা সবাই পারবেন আশা করি। কেটে গেছে, লাইভ কেটে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, দায়রা জাজ হবে। আরেকটা প্রশ্ন দেখুন, জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে, জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার কি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন, জিআর মামলায় যদি একটা খালাস হয়, খালাস আদেশের বিরুদ্ধে যদি রাষ্ট্রপক্ষ কোনো আপিল দায়ের না করে, তখন সংবাদদাতা, যিনি অভিযোগ দায়ের করেন, সংবাদদাতা, তার একটা প্রতিকার আছে। এই প্রতিকারটা কি? খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি তিনি আপিল করতে পারবেন, নাকি রিভিউ, নাকি রিভিশন, নাকি রেফারেন্স? রিভিশন। গুড, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন, জিআর মামলায় পিপি আপিল করলো না, আপিল করেনি। এখন যিনি অভিযোগকারী, এই অভিযোগকারী কি করবেন? রিভিশন দায়ের করবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, মনে রাখবেন। এখান থেকে এই বিষয়টা শিখে যান। রিভিউ হবে না ফাতিন হাসান দ্বীপ, ফৌজদারিতে রিভিউর কোনো বিধান নাই। ফৌজদারি কার্যবিধিতে রিভিউর কোনো বিধান নাই, রিভিশন হবে, রিভিশন। ওকে, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় জেনে ফেললাম। আমরা এখন দেখব অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, 417 ক ধারা। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দেখব 417 ক। এখন দেখুন, দেখা যাচ্ছে যে কোনো একটা আদালত অপর্যাপ্ত দণ্ডাদেশ প্রদান করলেন। এখন সরকার কি করতে পারেন? পিপি বা পাবলিক প্রসিকিউটরকে হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করার জন্য কি করতে পারেন? নির্দেশ প্রদান করতে পারেন। অপর্যাপ্ত, দেখা যাচ্ছে যে একটা দণ্ড হওয়ার কথা ছিল যাবজ্জীবন, দেখা যাচ্ছে যাবজ্জীবন না দিয়ে এটা দিয়ে দিল, দেখা যাচ্ছে 10 বছর। এখানে কি করলো? রাষ্ট্রপক্ষ সংক্ষুব্ধ হয়ে পিপিকে নির্দেশ দিবেন যে হাইকোর্টে যেন তিনি কি করেন? এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে যেন পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করেন। তাহলে অপর্যাপ্ত দণ্ডের দেশের বিরুদ্ধে কে আপিল দায়ের করবে? পিপি। কোথায় দায়ের করবে? হাইকোর্ট ডিভিশনে। ওকে,
এখান থেকে বেশি দুইটা প্রশ্ন দেখুন, এখান থেকে বেশি কিছু করার নাই, এখান থেকে শিখবেন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল 417 ক। এখান থেকে হাইকোর্টে পিপি আপিল দায়ের করতে পারে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন দেখুন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আবেদন করবে? হাইকোর্টে, 100% হাইকোর্টে। হ্যাঁ, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি হয় সেখানে যাইতে হবে হাইকোর্ট ডিভিশনে। প্রশ্নটা সমাধান করলেই আপনার শেখা হয়ে যাবে। আরেকটি প্রশ্ন দেখুন, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশি মামলায় কারাদণ্ড প্রদান করেন, উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপিল দায়ের করতে পারে? অপশন, মহানগর দায়রা জাজ আদালতে। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নালিশি মামলার ক্ষেত্রে, হ্যাঁ টেকনিকটা এখন শিখিয়ে দিচ্ছি। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, যদি নালিশি মামলা হয়, নালিশি মামলার ক্ষেত্রে যদি কি হয়, কোনো প্রথম বা মেট্রো কোনো ম্যাজিস্ট্রেট হয়, তখন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দায়রা জাজ আদালতে আপিল করবেন। তবে জিআর মামলার ক্ষেত্রে পিপি সবসময় আপিল দায়ের করবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। ওকে, তবে এখানে মনে রাখবেন যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে যখন আপিল দায়ের করা হবে তখন আদালত আসামিদেরকে কারণ দর্শানোর সুযোগ না দিয়ে দণ্ড বৃদ্ধি করতে পারবেন না। অবশ্যই কি করতে হবে? আসামিকে কারণ দর্শাতে হবে। হ্যাঁ, কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। আসামিকে যদি কারণ দর্শানোর সুযোগ প্রদান না করা হয় তাহলে অবশ্যই যে দণ্ডটা বৃদ্ধি করা হবে সেটা বৈধ হবে না। ওকে, অবশ্যই তাকে কারণ দর্শানোর একটা সুযোগ দিতে হবে। ওকে, তাহলে আমরা 417, 417 ক মূল বিষয়গুলো শিখেন। হ্যাঁ, সকল বিষয় যদি আপনি জানেন তাহলে মূল বিষয় আপনার মাথা থেকে ভেনিশ হয়ে যাবে, তখন মূল বিষয় আপনি মনে রাখতে পারবেন না। আমি যতটুকু শেখাচ্ছি এর বাইরেও প্রশ্ন হবে না, এইটুকু মনে রাখবেন। কি কি বিষয় আপিল গ্রহণযোগ্য 418-তে প্রথমে আমি পড়াইছি ক্লাসের শুরুতেই। কি কি বিষয়ে আপিল গ্রহণযোগ্য 418 দ্বারা, কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য কমেন্টের মাধ্যমে জানান। কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য 418 ধারাতে যে দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে, এই দুইটা বিষয় কি কি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 421টা পড়বেন। 421 আপিল সংক্ষিপ্তভাবে খারিজ। আদালত আপিল কি করতে পারেন? সংক্ষিপ্তভাবে খারিজ। হ্যাঁ, ফ্যাক্ট অ্যান্ড ল। ওকে, ঘটনা এবং আইনগত প্রশ্নে। অসংখ্য ধন্যবাদ, সবাই কমেন্ট করুন। এই যে আপিল সংক্ষিপ্তভাবে খারিজটা কি? দেখা যাচ্ছে যে আপনি দায়রা আদালতে একটা আপিল দায়ের করলেন। কোথায় দায়ের করলেন আপিল? দায়রা আদালত। এখন দায়রা আদালত দেখলেন যে এটা আপিল করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, এটা হচ্ছে সময় ক্ষেপণ করা, একটা হেয় প্রতিপন্ন করা, তখন আপিলটা কি করতে পারেন? আপিলের যদি যুক্তিসঙ্গত, মনে রাখবেন, যুক্তিসঙ্গত কোনো উপযুক্ত কারণ না থাকে তাহলে আপিলটা সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারবেন। হ্যাঁ, দেখুন এখানে বলা হচ্ছে 419 অথবা 420 ধারার অধীনে দরখাস্ত ও নকল পাওয়ার পর আপিল আদালত তা পড়বেন এবং যদি বিবেচনা করেন হস্তক্ষেপ করার মতো পর্যাপ্ত কারণ নাই বা যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, তাহলে সঙ্গে সঙ্গেই কি করতে পারেন? তিনি আপিলটি, মেমোরেন্ডামটি খারিজ করে দিতে পারেন। তবে এখানে যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে যিনি আপিলকারী, আপিলেন্ট এবং তার আইনজীবী এবং আপিলেন্টকে কি করতে হবে? তার বক্তব্য পেশ করার একটা সুযোগ প্রদান করতে হবে। তার বক্তব্য না শুনে আপিল খারিজ করা যাবে না, তাদের বক্তব্য অবশ্যই শুনতে হবে, বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। যদি তারা বক্তব্য প্রদানের সুযোগ না দিয়ে খারিজ করা হয় সেটাও বৈধ হবে না। ওকে, 422 ধারাটা একটু দেখবেন। আপিলের নোটিশ। আপিল আদালত যদি সঙ্গে সঙ্গে আপিল খারিজ না করেন
তাহলে যে সময় ও যে স্থানে উক্ত আপিল শোনা হবে সেই সময় ও স্থান সম্পর্কে আপিলকারীকে এবং এই সম্পর্কে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাকে অবহিত করবেন, নোটিশ দিবেন। প্রশ্ন হতে পারে আপিল আদালত সরাসরি আপিল খারিজ করেন কত ধারায়? 421 ধারায়। 423 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। 423 আপিল আদালতের ক্ষমতা। 423 প্রশ্ন লিখিত পরীক্ষায় হতে পারে একটি আপিল আদালতের কি কি ক্ষমতা আছে? আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণিত আছে 423 ধারাতে। এখন দেখুন, একটা আপিল আদালতের অনেকগুলো ক্ষমতা থাকে, অনেক। একটা আপিল আদালত মূল আদালত যে ক্ষমতাটা প্রয়োগ করেন সেম ক্ষমতা আপিল আদালতও প্রয়োগ করতে পারেন, ঠিক আছে? এখন দেখুন, খালাস আদেশের বিরুদ্ধে যদি হয়, দেখা যাচ্ছে খালাস আদেশের বিরুদ্ধে একটা আপিল, তখন আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তারপরে ধরি আমরা দণ্ডের বিরুদ্ধে আপিল, তখন কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে যদি আপিল করা হয় কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তবে মূল কথা হচ্ছে তিনি যে ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারেন, নথি তলব করতে পারেন, নিম্ন আদালতে নথি তলব করতে পারেন, তিনি কি করতে পারেন? সাক্ষী গ্রহণ করতে পারেন, মামলা পুনঃবিচারে পাঠাতে পারেন, তিনি কি করেন? খালাস প্রদান করতে পারেন, দণ্ড মওকুফ করতে পারেন, কি করতে পারেন? দণ্ড হ্রাস বা মওকুফ, দণ্ড হ্রাস বা মওকুফ করতে পারেন, ইত্যাদি প্রকার তার অনেকগুলো ক্ষমতা আছে। আপিল আদালত আরো ক্ষমতা আছে, আপিল পেন্ডিং থাকলে আপিল স্থগিত রেখে আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন, ইত্যাদি বিভিন্ন প্রকার। কিন্তু আমরা এখানে আপিল আদালতের যে ক্ষমতা, এই আপিল আদালতের ক্ষমতায় আমরা এগুলো দেখতে পাই। অর্থাৎ অনেক বিষয় এখানে জড়িত। আপিল আদালত, একটা বিষয় মনে রাখবেন, মূল আদালত যে ক্ষমতাটুকু প্রয়োগ করতে পারতেন একটা মামলা বিচার করা অবস্থায়, এই আপিল আদালত কিন্তু সেম ক্ষমতায় প্রয়োগ করে থাকেন। ওকে, তাহলে আপিল আদালতের ক্ষমতা হচ্ছে 423, মনে রাখবেন হেডলাইন, আপিল আদালতের ক্ষমতা 423। একবার পড়লে আপনারা মনে রাখতে পারবেন। আমরা এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ধারা 426 ধারাটা একটু খেয়াল করবেন। 426 ধারা, এখানে বলা হচ্ছে আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত। আপিল যদি পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত। দেখা যাচ্ছে একটা দণ্ডের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করলেন, দেখা যাচ্ছে 6 মাস একটা কারাদণ্ড হলো, আপনি আপিল করলেন, এই যে দণ্ড 6 মাস হলো, এই 6 মাস তখন স্থগিত থাকবে। যখন আপিল শেষ হবে, যদি দণ্ড বহাল থাকে আবার শুরু হবে দণ্ড। ওকে, অর্থাৎ আপিল স্থগিত, তখন আপিল যদি স্থগিত থাকে, দণ্ড পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত থাকবে। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 426-এর 2-এর ক। 426-এর 2-এর ক একটা ধারা আছে, এখানে বলা হচ্ছে 1 বছর কারাদণ্ড যদি প্রদান করে বিচারিক আদালত। কোন আদালত? বিচারিক আদালত। তাহলে যে আদালত এই যে 1 বছরের একটা দণ্ড প্রদান করলো, খেয়াল করবেন 426-এর 2-এর ক, রাইট, 426-এর 2-এর কতে বলা হচ্ছে যে আদালত 1 বছর অনূর্ধ্ব 1 বছরের একটা কারাদণ্ড প্রদান করেন, এখন ওই আদালত ইচ্ছা করলে আপিলের শর্তে তাকে জামিন দিতে পারেন। কি শর্তে? আপিলের শর্তে তাকে কি করতে পারেন? আপিল শর্তে জামিনে মুক্তির আদেশ দিতে পারেন। যেমন ধরেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি করলেন? একজন ব্যক্তিকে ধরেন 8 মাসের একটা কারাদণ্ড প্রদান করলেন। এখন এই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই রহিমকে কি করতে পারেন? রহিম নামক একজন আসামিকে 8 মাসের বা 9 মাসের বা ধরেন 11 মাস ধরে 1 বছরই একটা কারাদণ্ড প্রদান করলো। এখন
426-2 ক ধারাতে বলা হচ্ছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট ওই দণ্ডটা প্রদান করেছেন ওই আদালত ইচ্ছা করলে আপিল গ্রাউন্ডে তাকে জামিনে মুক্তির আদেশ প্রদান করতে পারেন। আমরা কিছু কমেন্ট দেখি, অনেকেই যুক্ত আছেন। আপিলের মতে জামিন, হ্যাঁ বাই 426 ধারা আপিল পেন্ডিং থাকলে দণ্ড স্থগিত থাকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে মনে রাখবেন তার সাজাটা হতে হবে অনূর্ধ্ব 1 বছর, অনূর্ধ্ব 1 বছর। যদি 1 বছর সাজা থাকে তাহলে জামিন দিতে পারে ওই আদালতে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় এখানে লক্ষ্য করুন, এই ধারাটা থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বিগত সালে করা হয়েছে। আপিলের শর্তে জামিন চাইতে হলে দণ্ডের মেয়াদ কত বছর হতে হবে? আপিলের শর্তে জামিন চাইতে হলে দণ্ডের মেয়াদ কত বছর হতে হবে? তাহলে এই যে পড়াইলাম 1 বছর। আরেকটি প্রশ্ন এখান থেকে করা হয়েছে, বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারেন যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনূর্ধ্ব, উত্তর হবে 1 বছর। এখান থেকে আরেকটি প্রশ্ন দেখুন, একই স্টাইলে করা হয়েছে, দ্য পেনাল কোড 1860 ধারায় দোষী সাব্যস্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক নামক একজন ব্যক্তিকে অনূর্ধ্ব 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলেন। ক উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। ক এই দরখাস্তটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কত ধারা অনুযায়ী করতে পারে? দেখুন, প্রশ্নটা পড়তে আপনার 1 মিনিট চলে যাবে। আর একটা প্রশ্ন আপনি পরীক্ষার হলে উত্তর করার জন্য সময় পাবেন মাত্র 28 থেকে 25 সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড। হ্যাঁ, তো এর মধ্যে এইরকম একটা প্রশ্ন পড়ে উত্তর করাটাও কিন্তু অনেক কঠিন। তাহলে উত্তর হবে 426-2 ক। ওকে, 428 ধারাটা দেখুন, আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণের নির্দেশ দিতে পারেন। 428 ধারাটা দেখবেন, আপিল আদালত অতিরিক্ত সাক্ষী গ্রহণের আদেশও দিতে পারেন, সাক্ষী গ্রহণও করতে পারেন। 428 ধারাতে বলা হচ্ছে আপিল আদালত যদি ইচ্ছা করেন তাহলে তিনি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। ওকে, আমরা দেখব আপিল আদালত সংক্রান্ত যে বিধানগুলো, আসলে এর বাইরে প্রশ্ন হবে না, ভালোভাবে এগুলো পড়ুন, তাহলে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, আমরা দেখব 431 ধারাটা। হ্যাঁ, একদম 431 ধারা দেখব, আজকের আলোচনার শেষ ধারা। এখানে সবচেয়ে মনে রাখবেন যে আপিলকারী যদি মৃত্যু হয়, আপিলকারীর মৃত্যু হলে, মনে রাখবেন আপিলকারীর মৃত্যু হলে কি হবে? মামলা অ্যাভেট হবে। তবে এখানে তবে আছে। হ্যাঁ, তবে হচ্ছে দণ্ডবিধির যে 70 ধারা অনুযায়ী পেনাল কোডের পেনাল কোডের যে 70 ধারা আছে, সেকশন 70 বা 70 ধারা, এ অনুযায়ী কি করতে হবে? অর্থদণ্ডের বিরুদ্ধে যদি আপনি আপিল দায়ের করেন সেটা মওকুফ হবে না। আপিলকারীর মৃত্যু হলেও মওকুফ হবে না বা অ্যাভেট হবে না। ওকে, এখান থেকে মূল বিষয়টাই হচ্ছে যে যিনি আপিলকারী তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপিল অ্যাভেট হয়ে যাবে, এক কথায় উত্তর। তবে অর্থদণ্ডের বিরুদ্ধে যদি আপনার কি হয়, অর্থ থাকে, হ্যাঁ 70 ধারা, অর্থদণ্ডের বিরুদ্ধে যদি কোনো আপিল করা হয় তাহলে সেই আপিল কি হবে না, যদি মৃত্যু হয়ে যায় তবুও সেখানে অ্যাভেট হবে না। এটা হচ্ছে কোথায়? 431 ধারাতে বিষয়টা বর্ণিত আছে। এখান থেকে দেখুন 2টা প্রশ্ন করা হয়েছে।
ফৌজদারি কার্যবিধির কত ধারায় আপিল অ্যাবেটমেন্টের বিধান বর্ণিত আছে? উত্তর 431 ধারায়। আরেকটা প্রশ্ন এখান থেকে করা হয়েছে সবাই, হ্যাঁ আপিল পণ্ড, হ্যাঁ পণ্ড বা অ্যাবেট, আপিল পণ্ড, রাইট, আপিল পণ্ড হওয়া কোথায়? আপিল পণ্ড হয় 431 ধারা। আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি কি হবে? অ্যাবেট হবে? অ্যাবেট হবে না, খারিজ হবে, নাকি কোনোটি নয়? কি হবে উত্তর? দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারেন। অনেকেই দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখন সমাধান করব। অনেকেই যুক্ত আছেন। আমরা ফৌজদারি কার্যবিধির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমাদের স্পেশাল বেচে যুক্ত ছিলেন, আর 3টা বা 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির যে একটা বৃহৎ ঝার্নি ছিল, এই বৃহৎ একটা আইন, 45টা অধ্যায়, না সরি 46টি অধ্যায়, 565টি ধারা, এই যে বৃহৎ একটা আইন আমরা কিন্তু সামারি আকারে আপনাদের নিকট উপস্থাপন করেছি। আপনারাও কিন্তু দুরন্ত গতিতে সেই আইনটাকে লুফে নিয়েছেন। কোন থেকে প্রশ্ন হতে পারে, কোথা থেকে প্রশ্ন হতে পারে, আপনারা যারা রেগুলার স্টুডেন্ট আমাদের স্পেশাল পেজে ফৌজদারি একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কোন কোন পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়, একটি ফৌজদারি মামলা আয়োগ কিভাবে শুরু করে, কিভাবে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন ইত্যাদি বিষয় আমরা দেখেছি। এখানে আমরা আলোচনা করেছি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক যে এখতিয়ার, কি উপায়ে তিনি বিচার কার্য পরিচালনা করতে পারেন, দায়রা আদালতের কিভাবে এখতিয়ার প্রয়োগ করতে পারেন ইত্যাদি বিষয় আমরা দেখেছি। আমরা দেখেছি সমন, ক্রুক, ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া ইত্যাদি বিষয় আমরা দেখেছি। এফআইআর দেখেছি, সিএস দেখেছি, বিনা ওয়ারেন্টে কিভাবে গ্রেফতার করতে পারে পুলিশ ইত্যাদি বিষয় কিন্তু আমরা এই সমুদ্রের মথ যে একটা ফৌজদারি কার্যবিধি আইন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেখেছি। আগামী ক্লাসে আমরা আবারও দেখব, আগামী ক্লাসে বাকি দেখব আমরা ফৌজদারি মামলায় স্থানান্তর কিভাবে হয়, কিভাবে জামিন হয়, জামিন অযোগ্য অপরাধে কিভাবে আসামিকে জামিন করানো যায় ইত্যাদি বিষয়। জামিন মানে কি, হ্যাঁ জামিন কাকে বলে, তারপরে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে জামিন পেতে পারেন, কোন কোন অপরাধের জন্য, হ্যাঁ নন বেলেবল সেকশন যাকে বলা হয় সে সম্পর্কেও আমরা জানবো। তো আমরা আর 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ চূড়ান্তভাবে শেষ করব। তবে একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। ফৌজদারি কার্যবিধিতে মনে করবেন, আপনারা যারা রেগুলার স্টুডেন্ট ছিলেন আপনারা দেখবেন যে এই যে 205-এর ঘ, 241 থেকে 265 যে ধারাটুকু, তারপরে এই যে আপিল, জামিন, মামলা স্থানান্তর, হ্যাঁ ইত্যাদি বিষয় যদি আপনি জানেন তাহলে ফৌজদারি কার্যবিধি কিন্তু মোটামুটি আত্মস্থ হয়ে যাবে। তবে এখান থেকে একটা বিষয় বলবো, এই যে ক্লাস এই পর্যন্ত 8টা-9টা ক্লাস হয়ে যাবে ফৌজদারি কার্যবিধির। আপনারা মাঝে মাঝে বিগত ক্লাসগুলো দেখবেন, যে ক্লাসগুলো আপনারা যে পড়াগুলো পড়েছেন সেই পড়াগুলো আপনারা কিছুদিন পর পর রিভিশন করবেন, ঠিক আছে? রিভিশন করতে করতে কিন্তু আপনি এক সময় সকল কিছুর হাফেজ হয়ে যাবেন। এক সপ্তাহ আগে যে পড়াটা পড়েছেন, এক সপ্তাহ পরে অবশ্যই একবার হলেও আপনি রিভিশন করবেন। আপনি যদি আইনজীবী হন তাহলে অবশ্যই প্রত্যেক দিন মিনিমাম 2 ঘন্টা করে আপনাকে আইন পড়তে হবে। গতকাল কি পড়েছেন, আগামীকাল সেটা নিয়ে আবার পড়বেন, গবেষণা করবেন, একবার হলেও পড়বেন। ওকে? তো অনেকেই যুক্ত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। সত্যি বলতে আমি একটু অসুস্থই ছিলাম, 2 দিন যাবৎ খুবই মানে হালকা জ্বর, সর্দি কাশি ছিল। ক্লাস নিতে পারবো আসলে সেই রকম প্রস্তুতিও আমি নিতে পারিনি ক্লাসের, হ্যাঁ আসলেও যেহেতু বলেছি ক্লাস নেব, নিয়েছি ইনশাল্লাহ। আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আপনারা আরেকটু ক্লাসটা দেখে নেবেন, একটু বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবেন ইনশাল্লাহ। আপিল সংক্রান্ত যে ধারাগুলো বললাম, 404, 405, 6, 407, 8, 11, 10
12, 13, 14, তারপরে 417, 417 ক, 418, 423, 426, 431, এই ধারাগুলো পড়লে আপিল থেকে আপনার কোনো প্রবলেম হবে না। কি বললাম? 404 কি বলছে? 404, 405, 406, 407, 8, 10, 12, 13, 14, 17, 17 ক, 18, তারপরে 23, 26, 431, এই যে বললাম মুখস্থের মতো। এই ধারাগুলো আপনি পড়েন আপিল থেকে, লিখিত এমসিকিউ একসাথেই প্রিপারেশন হয়ে যাবে। ওকে, অনেকেই কমেন্ট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দোয়া করবেন দুরন্ত ল একাডেমির জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ফৌজদারি কার্যবিধি শেষে সাক্ষ্য আইন নিয়ে আলোচনা করব। সাক্ষ্য আইন শুরু হবে আমাদের, যে সাক্ষ্য আইন সংশোধনী সহ আমরা পদ্ধতিগত আইন, যেহেতু আমি নিজেই ক্লাস নেব, আমাদের স্পেশাল গ্রুপে যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা হয়েছেন অসংখ্য ধন্যবাদ। বা আপনার নিকট কোনো বন্ধু যদি থাকে, আমাদের দুরন্ত ল একাডেমিতে ইনভাইট করবেন। বা আপনারা যারা নতুন যুক্ত হতে চাচ্ছেন, তারা যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল বেচে। আমরা সপ্তাহে 2-3টি ক্লাস নিয়ে থাকি, 3টি ক্লাস, 2টি পরীক্ষা হয়। ইনশাআল্লাহ দুরন্ত গতিতে আপনাদের দোয়া এগিয়ে যাবে আমাদের দুরন্ত ল একাডেমি। যারা যুক্ত আছেন, ইনশাআল্লাহ প্রথম ধাপে আইনজীবী হবেন বলে আমরা ধারণা করি, বিশ্বাস করি, দোয়া রাখি। আপনাদের সকলের মঙ্গল এবং শুভকামনায় আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে আরেকটি প্রশ্ন ছিল, এমডি আয়ুব আলী বলেছেন রেজাল্ট দিবেন না? হ্যাঁ, আগামীকাল রেজাল্ট প্রকাশ করা হবে। গতকালকের পরীক্ষার রেজাল্ট আগামীকাল প্রকাশ করা হবে। যারা কম নাম্বার পেয়েছেন তাদেরকে কিন্তু আমরা ওপেনলি ভাবে বলবো আপনি কম নাম্বার পেয়েছেন। ওকে, তাই সবাই ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যান। অনেকেই পরীক্ষা দিয়েছেন, অনেক সংখ্যক। আমরা খাতা দেখতেছি, খাতা দেখা চলমান। আগামীকাল রেজাল্ট প্রকাশ করা হবে গ্রুপে। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।